আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। গোপালগঞ্জে চলমান কারফিউ শুক্রবার সকাল 11টা পর্যন্ত বহাল, 3 ঘন্টা বিরতি দিয়ে চলবে অনির্দিষ্টকাল। ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি। গোপালগঞ্জ পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে দীর্ঘ আলোচনা। ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন। সংবিধানের 116 অনুচ্ছেদের কারণে বিচার বিভাগে দ্বৈত শাসন চলছে বললেন প্রধান বিচারপতি। টেকসই স্বাধীনতা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারকে আন্তরিক হওয়ার তাগিদ। নির্বাচন বানচালের চক্রান্তকারীদের প্রশ্রয় না দিতে বিএনপির আহ্বান। মিডফোর্ড হত্যাকাণ্ডের দায় সরকারকে না দিয়ে বিএনপির উপর চাপানো হচ্ছে অভিযোগ। এবং অপরিকল্পিত উন্নয়ন ও শিল্পায়নে অপূরণীয় ক্ষতির শিকার প্রাণ প্রকৃতি। কার্যকর আইন প্রণয়ন ও বাস্তবায়নে বিশেষজ্ঞদের তাগিদ। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। যুক্তরাজ্যে অভিনব প্রযুক্তির সাহায্যে শিশুর জন্মের খবর। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। গোপালগঞ্জ শহরে থমথমে অবস্থা। রাতভর অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানে 25 জনকে আটক করা হয়েছে। সন্ধ্যা 6টা পর্যন্ত ছিল জেলা জুড়ে কারফিউ। সকালে রাস্তাঘাট ফাঁকা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে মানুষের উপস্থিতি বাড়ে। ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। গোয়েন্দা সংস্থার কাছে আগাম পুরো তথ্য ছিল না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। আতঙ্ক উৎকণ্ঠা রাত পেরিয়ে দিনভর গোপালগঞ্জ শহরে ছিল থমথমে পরিবেশ। কারফিউয়ের কারণে সকালে রাস্তায় মানুষের চলাচল ছিল খুবই কম। ধীরে ধীরে সড়ক ও বাজারে লোকজনের উপস্থিতি কিছুটা বাড়ে। আতঙ্কে আছেন গোপালগঞ্জের সাধারণ মানুষ। আতঙ্কে তো আমরা বাইরে যেতে পারি না সকালবেলা, তারপর মনে ভয় রয়ে যে আমাকে শরীর কাঁপতেছে, ভয় ভীতি গ্রাস করতেছে, যার কারণে আজ গোপালগঞ্জ সব দোকান বন্ধ রাখছে। গোপালগঞ্জে চলমান কারফিউ বাড়ানো হয়েছে। 3 ঘন্টা শিথিল করে অনির্দিষ্টকাল পর্যন্ত চলবে। শুক্রবার সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলমান থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শহরের বিভিন্ন সড়কে সেনাসহ অন্য বাহিনীর সদস্যরা দিনভর টহল দিয়েছে। রাতেও অভিযান চলবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গোপালগঞ্জে সহিংসতা ও মৃত্যুর ঘটনা তদন্তে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে জনপ্রশাসন এবং আইন মন্ত্রণালয়ের একজন করে অতিরিক্ত সচিব আছেন। কমিটিকে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে 2 সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। গোপালগঞ্জে এত বড় ঘটনা ঘটবে সে তথ্য গোয়েন্দাদের কাছে ছিল না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গোয়েন্দাদের তো তথ্য ছিল, এত পরিমাণ যে হবে ওই তথ্যটা হয়তো ছিল। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য সব ধরনের প্রিকশন, যারা অন্যায় করছে তারা গ্রেপ্তার হবে, তাহলে কোনো ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না। গোপালগঞ্জের পরিস্থিতি এখন নর্মাল। এই পর্যন্ত 25 জনকে ধরা হয়েছে, যাকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, আর আমাদের পুলিশ সদস্য 10 জন আহত ছিল। অভিযান চলবে জানিয়ে উপদেষ্টা বলেন, গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।
নির্বাচনের শিডিউল ঘোষণার পর ভোট দেওয়ার যোগ্য নাগরিকরা ভোট দিতে পারবেন এমন বিধান রেখে ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশও অনুমোদন হয়েছে বৈঠকে। গোপালগঞ্জে বুধবারের ঘটনা নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে দীর্ঘ আলোচনা হয়েছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের 34তম বৈঠক সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বৈঠকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশ 2025, মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ 2025-এর চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। নগরীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকে গোপালগঞ্জ ইস্যুতে দীর্ঘ আলোচনা হয়েছে। গোপালগঞ্জ নিয়ে আজকে বিস্তারিত ক্যাবিনেটে বিস্তারিত আলোচনা হয়, প্রোব কমিটি করা হয়েছে, ঘটনাটা কেন হলো, কিভাবে মৃত্যুগুলো হলো, ভায়োলেন্সটা কারা করলো, সবকিছুই দেখা হবে। ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশ 2025 অনুমোদন হওয়ায় নির্বাচনের শিডিউল ঘোষণার আগে চূড়ান্ত ভোটার তালিকায় যোগ্যদের অন্তর্ভুক্ত করার সুযোগ হচ্ছে এবার। ভোটের শিডিউল ঘোষণার আগেই যেহেতু একটি চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত রাখতে হয়, সেক্ষেত্রে শিডিউল ঘোষণার আগে যৌক্তিক সময়ের মধ্যে এই যারা ভোটার হওয়ার উপযোগী হন তাদেরকে ভোটার তালিকায় নিয়ে আসা। যেই আইনটি অধ্যাদেশটি অনুমোদন হলো, এর ফলে অন্তত ডিসেম্বরে যদি ভোট হয়, অর্থাৎ যখন নির্বাচনের শিডিউল ঘোষণা হবে তার অন্তত 1 মাস আগ পর্যন্ত যে সমস্ত ব্যক্তিরা 18 বছর বয়স হবেন, ভোটার হওয়ার জন্য এলিজেবল হবেন, তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন। মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন হওয়ায় দেশেই অনেক চিকিৎসা করানো সম্ভব বলে মনে করছে সরকার। এই অধ্যাদেশ জারির ফলে বাংলাদেশের অর্গান ট্রান্সপ্লান্টেশনটা খুব ইজিয়ার হবে। ভাই বোন বা বাবা মার থেকে নিতে পারতেন, এখন একটু এটাকে একটু এক্সপান্ড করা হয়েছে। এর ফলে আমরা মনে করি যে বাংলাদেশের অনেককেই আর কিডনি ট্রান্সপ্লান্টের জন্য বিদেশে যাওয়া লাগবে না। গোপালগঞ্জ প্রসঙ্গ উল্লেখ করে প্রেস সচিব বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও জনশৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করছে সরকার। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। সংবিধানের 116 অনুচ্ছেদের কারণে বিচার বিভাগে দ্বৈত শাসন চলছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেছেন, স্বাধীন ও কার্যকর বিচার ব্যবস্থা গঠনে অন্তর্বর্তী সরকারের সুযোগ হারানো ঠিক হবে না। মাজদার হোসেন মামলা ও সৈয়দ ইশতিয়াক আহমেদ নিয়ে আলোচনায় অ্যাটর্নি জেনারেল বলেছেন, নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত স্বাধীন বিচার বিভাগ তারাও চান। মাশরুর শাকিলের রিপোর্ট। সুপ্রিম কোর্ট মিলনায়তনে ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ স্মরণে মাজদার হোসেন মামলা ও ইশতিয়াক আহমেদের লড়াই নিয়ে আলোচনায় সূচনা বক্তব্য রাখেন প্রধান বিচারপতি। There is a diarchy in our constitutional scheme, pure and simple. Matters stand today as the judiciary since July-August 2024 negotiates closely with this interim government 26 years on to settle the matter once and for all of judicial independence. আইনজীবী ও সংবিধান গবেষক আরিফ খান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। আলোচকরা বলেন, মাজদার হোসেন মামলায় ব্যারিস্টার ইশতিয়াকের দেখানো পথেই স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করার এখনই সুবর্ণ সময়, তবে ক্ষমতার ভারসাম্য প্রয়োজন। আমরা চাই বাংলাদেশের বিচার বিভাগ প্রশাসনের সমস্ত নিয়ন্ত্রণের বাইরে এসে কাজ করুক। একইভাবে আমরা চাই বাংলাদেশের বিচার বিভাগ থেকে এমন কোনো বিচারপতি তার বুদ্ধিভিত্তিক দুর্নীতির মাধ্যমে বাংলাদেশকে বিপন্ন করবে না, যে বুদ্ধিভিত্তিক দুর্নীতির কারণে বাংলাদেশ থেকে 4,500-এর বেশি মানুষকে বিনা বিচারে হত্যাকাণ্ডের শিকার হতে হবে, যে বুদ্ধিভিত্তিক দুর্নীতির কারণে 700-র বেশি মানুষকে গুমের শিকার হতে হবে, 60 লক্ষের বেশি মানুষকে পলিটিক্যাল পারসিকিউশনের শিকার হতে হবে।
বিচারকদের স্বাধীনভাবে বিচার কাজ নিশ্চিত করতে মাজদার হোসেন মামলার রায়ের পূর্ণ বাস্তবায়নের সুযোগ তৈরি করেছে জুলাই অভ্যুত্থান বলে মনে করেন আলোচকরা। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। বিভিন্ন কায়দায় ইস্যু তৈরি করে সুপরিকল্পিতভাবে যারা নির্বাচন বানচালের চেষ্টা করছে তারা যেন প্রশ্রয় না পায়, অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল ডেমোক্রেসি, কিন্তু অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততায় এখন হচ্ছে মবক্রেসি। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্যের প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে কৃষক দলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল। নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যেখানে সরকারকে মানব অভিযোগ করে সেইখানে আপনারা তারেক রহমানের বিরুদ্ধে আপনারা অভিযোগ করছেন। এটা চক্রান্ত, এটা ষড়যন্ত্র, এটা নির্বাচন পেছানো, অথবা আপনারা কোনো কুচক্রীদের সাথে আপনারা সম্পর্ক রাখছেন। বন্ধুরা আমার, সবাই চায় যে পতিত স্বৈরাচার, সেই পতিত স্বৈরাচারের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তির ঐক্য চায়, কিন্তু আপনারা অত্যন্ত পরিকল্পিতভাবে সেটাকে বিভাজন করছে। অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততায় সারা দেশে আইন শৃঙ্খলার অবনতি অভিযোগ এনে দুপুরে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ মিছিলের আগে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঘিরে নির্ধারিত সময়ের আগেই জড়ো হন নেতাকর্মীরা। মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন যুবদল ও বিএনপির নেতারা। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিভিন্নভাবে পরিকল্পিতভাবে ইস্যু সৃষ্টি করে ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কলঙ্কিত করার অপচেষ্টা করা হচ্ছে। যেন এরকম কোনো প্রশ্নের উদ্যোগ না হয় যে বিভিন্ন কায়দায় যারা ইস্যু সৃষ্টি করছে, সুপরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য, সুপরিকল্পিতভাবে নির্বাচনকে বিলম্বিত করার জন্য যারা চেষ্টা করছে, তারা যেন আশ্রয় প্রশ্রয় না পায়, যেন জনগণের মনে কোনো প্রশ্নের উদ্বেগ না হয় যে সরকার একটি নির্দিষ্ট দলকে বোধহয় সুবিধা দেওয়ার জন্য কোনোভাবে চেষ্টা চালাচ্ছে। সংগঠিত করেছিলাম ডেমোক্রেসির জন্য। আমরা এখন দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে গণঅভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করছে কারা, এমন প্রশ্ন রেখে সালাউদ্দিন আহমেদ আরো বলেন, নিজেদের মধ্যে হানাহানি করে ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করছে কিছু রাজনৈতিক দল। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। আসছে 19শে জুলাই জাতীয় সম্মেলনের প্রস্তুতিকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আসছে জাতীয় নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি, প্রয়োজনীয় সংস্কার, প্রবাসী ভোট, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন সহ মোট 7টি বিষয় জাতীয় সম্মেলনে প্রাধান্য পাবে বলে জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। এছাড়া সম্মেলনের আসন ব্যবস্থা সহ প্রয়োজনীয় সব উদ্যোগ যথাযথভাবে তুলে ধরেন। সরওয়ার্দী উদ্যানের 3টি প্রবেশ পথে আমাদের 3টি তোরণ থাকবে। মঞ্চে জাতীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ আসন গ্রহণ করবেন, সে আসন নির্দিষ্ট থাকবে। মঞ্চের সামনে আমাদের দুদিকে আরও চেয়ার থাকবে, 300-600 চেয়ার সামনে থাকবে। সেখানে শহীদ পরিবারের অনেক সদস্য, আহত যারা জুলাই যোদ্ধা, সাংবাদিক, সুধী, বিশিষ্ট জন এবং আমাদের জেলা আমিরগণ আমন্ত্রিত যারা আসবেন তাদেরকে আমরা সেখানে আসন ব্যবস্থা সংরক্ষিত রেখেছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ এবং নিরপেক্ষ করার প্রয়োজনে যে লেভেল প্লেইং ফিল্ড, রাজনৈতিক ময়দানে নির্বাচনকে নিরপেক্ষ করার প্রয়োজনে যে মাঠের সমতা প্রয়োজন, সে সমতা নেই। এজন্য আমরা লেভেল প্লেইং ফিল্ডকে নিশ্চিতকরণের দাবি আমরা এই সমাবেশ থেকে তুলব। গোপালগঞ্জকে ফ্যাসিস্টরা তাদের আশ্রয় কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গতকাল গোপালগঞ্জে রিফাইন্ড আওয়ামী লীগ ও রিফাইন্ড মুজিববাদীদের একটি ভার্সনই দেশের জনগণ দেখেছে। দুপুরে ফরিদপুরে আয়োজিত পথসভায় সন্ত্রাসীদের গ্রেফতার দাবি করে নাহিদ বলেন, প্রয়োজনে গোপালগঞ্জ জেলায় আবারও মার্চ করা হবে, গোপালগঞ্জের মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করা হবে।
এনসিপি দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে এই পথসভায় নাহিদ ইসলাম বলেন, সাধারণ মানুষকে যেন হেনস্থা করা না হয়। বিচারের দাবিতে আমরা রাজপথে নেমেছি। বিচার আদায় না করে আমরা রাজপথ থেকে উঠে যাব না। আপনারা রিফাইন্ড আওয়ামী লীগ মুজিববাদী সন্ত্রাসীদের 5ই আগস্ট আমরা পরাস্ত করেছি। আমরা এখন সময় দিচ্ছি আইনিভাবে, শান্তিপূর্ণভাবে এই সকল সন্ত্রাসীদের গ্রেফতার করা হোক। আর না হলে আমরা অবিলম্বে গোপালগঞ্জে মার্চ করব। এবার কিন্তু আমরা ফিরে আসার জন্য মার্চ করব না। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে তাজউদ্দিন পরিবার। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই আমন্ত্রণ পত্র পৌঁছে দেন তাজউদ্দিন পরিবারের দুজন সদস্য, জ্যেষ্ঠ কন্যা শারমিন আহমেদ এবং ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ। এই সময় শারমিন আহমেদের লেখা তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা বইয়ের একটি কপি প্রধান উপদেষ্টাকে উপহার দেন তারা। সূচকের পাশাপাশি লেনদেনও বাড়তে থাকায় শেয়ার বাজারে বেশ কিছুদিন ধরে স্বস্তিতে আছেন বিনিয়োগকারীরা। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে প্রায় 790 কোটি টাকা, যা এ বছরের সর্বোচ্চ। বাজার সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা, মূল্যস্ফীতি ও ব্যাংকের সুদের হার কমে যাওয়ায় আবারও চাঙ্গা হচ্ছে শেয়ার বাজার। পরাগ আজিমের রিপোর্ট। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর টানা কয়েকদিন দেশের শেয়ার বাজার ঊর্ধ্বমুখী প্রবণতায় ছিল। কয়েকদিন যেতে না যেতেই আবার পতনমুখী ধারা শুরু হয় শেয়ার বাজারে। কমে যেতে থাকে লেনদেনের পরিমাণও, যা চলছিল মাসের পর মাস। তবে চলতি মাস থেকে ধারাবাহিকভাবে চাঙা হচ্ছে শেয়ার বাজার। সূচকের পাশাপাশি উল্লেখযোগ্য হারে বাড়ছে লেনদেন। উজ্জীবিতার তো কারণ আছে, মূল্যস্ফীতি কমে গেছে, ব্যাংকের ইন্টারেস্ট হার কমে গিয়েছে। যেমন একটা সুন্দর একটা পুঁজিবাজার চেয়েছিলাম, সেই পুঁজিবাজারই এখন আমরা দেখতে পাচ্ছি। বাজার যেভাবে সামনে এগিয়ে যাচ্ছে তাতে আন্দোলনের প্রয়োজন হবে না। আর বিএসইসি আমাদের দাবি দেওয়াগুলা তাদেরকে বললে তারা আমাদের দাবি দেওয়াগুলা তারা সিরিয়াসলি দেখে তার সমাধানের চেষ্টা করছে। বাজারে বড় বিনিয়োগকারীরা আবার সক্রিয় হয়েছেন বলে মনে করেন শেয়ার বাজার বিশ্লেষকরা। বাজার যে অবস্থানে চলে গেছিল, প্রাইস এত কমে গেছিল, সেখান থেকে বড় বিনিয়োগকারী যারা সাইডলাইনে চলে গিয়েছিল এই অবস্থা দেখে, ওনারা এখন মোটামুটি একটা অ্যাক্টিভিটি শুরু করেছেন। এবং সামনে যেহেতু ইলেকশনের একটা প্রক্রিয়া চলছে দেশে, সো ওইটাতে বিনিয়োগকারীরা একটু স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন। এবং ইতিবাচক প্রবণতা ধরে রাখতে বাজারে নতুন ভালো কোম্পানির শেয়ার আনার পরামর্শ দিয়েছেন তিনি। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। চাকা ফেটে যাওয়ায় বিমানের ঢাকা দুবাই ফ্লাইট 24 ঘন্টা বিলম্ব হয়েছে। ঢাকা থেকে বিমানের দুবাই ফ্লাইট BG147 বুধবার রাতে দুবাই এয়ারপোর্টে ল্যান্ড করার সময় বোয়িং 787 ড্রিম লাইনার এয়ারক্রাফটের সামনের দুটি চাকা ফেটে যায়। তবে পাইলটের দক্ষতায় যাত্রীরা অক্ষত রয়েছেন। ওই ফ্লাইটটি দুবাই থেকে যাত্রী নিয়ে আর আকাশে উঠতে পারেনি। চাকা ফেটে যাওয়ায় ফ্লাইটটি দুবাই এয়ারপোর্টে ল্যান্ড করে রাখা হয়েছে। ঢাকা থেকে দুবাই ফ্লাইটে দুটি চাকা পাঠানো হয়েছে। চাকা পৌঁছানোর পর এয়ারক্রাফটটির আবার ফ্লাই করার কথা। সেক্ষেত্রে 24 ঘন্টারও বেশি সময় ফ্লাইট বিলম্ব হতে পারে। যাত্রীদের দুবাইয়ে হোটেলে রাখা হয়েছে। ফ্লাইটটি চট্টগ্রাম হয়ে বৃহস্পতিবার দুপুরে ঢাকায় পৌঁছানোর কথা ছিল। শিল্প ও প্রযুক্তির অগ্রযাত্রায় নিশ্চিত হচ্ছে উন্নয়নের অগ্রযাত্রা। তবে অপরিকল্পিত উন্নয়ন ও শিল্পায়নে অপূরণীয় ক্ষতির শিকার হচ্ছে দেশের প্রাণ প্রকৃতি। পরিস্থিতির উন্নয়নে চামড়া খাত সহ বিভিন্ন শিল্পে পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহার, স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিতের পাশাপাশি কার্যকর আইন প্রণয়ন ও বাস্তবায়নের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। পরিবেশ সুরক্ষায় সরকারের ভূমিকা ও আইন বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে আফরোজা হাসির ডেস্ক রিপোর্ট। শিল্প ও প্রযুক্তির উন্নয়নে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে বিশ্ব। আর বৈশ্বিক উন্নয়নের মহাসড়কে দীপ্ত সহযাত্রী বাংলাদেশও। তবে অব্যবস্থাপনা ও পরিবেশ বিধ্বংসী নানা কর্মকাণ্ডে
সম্ভাবনাময় চামড়া খাত সহ বিভিন্ন শিল্পের বর্জ্যে সংকটে পুরো জীববৈচিত্র্য। চামড়া প্রক্রিয়াজাতকরণে সনাতন পদ্ধতি, অস্বাস্থ্যকর পরিবেশ আর যথাযথ বর্জ্য ব্যবস্থাপনার অভাবে ছড়াচ্ছে নানা রোগ জীবাণু। পরিবেশ সুরক্ষায় ব্যর্থ হওয়ায় শিল্পোন্নত দেশগুলোতে চামড়াজাত পণ্য রপ্তানির অনুমতি পায়নি দেশের অধিকাংশ কারখানা। এতে বছরে প্রায় $50 কোটি বৈদেশিক মুদ্রা আয় থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ। সংকট নিরসনে পরিবেশ সংরক্ষণ আইন 2021 ও পরিবেশ সংরক্ষণ বিধিমালা 2023 জারিসহ চামড়া শিল্প খাতের বর্জ্য ব্যবস্থাপনায় নানা উদ্যোগ নিয়েছে সরকার। তবে আইন প্রণয়ন করলেই হবে না, বাস্তবায়নও জরুরি বলছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহার ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত সহ সমন্বিত উদ্যোগে একদিকে বহির্বিশ্বে বৃদ্ধি পাবে বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্যের চাহিদা, অন্যদিকে ভালো থাকবে পরিবেশ, উন্নত হবে দেশের অর্থনৈতিক অবস্থানও। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। পরিবেশ সুরক্ষায় সরকারের ভূমিকা ও আইন বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। ঢাকার এককালের প্রবাহমান নড়াই নদী আজ মৃতপ্রায়। দখল দূষণে জর্জরিত নদীটি দিন দিন শুরু হয়ে গিয়েছে। একে বাঁচাতে একের পর এক পদক্ষেপ নেওয়া হলেও কার্যকর হয়নি কিছুই। পরিণত হয়েছে মশা প্রজনন কেন্দ্রের। নদীটি দ্রুত দখলমুক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। আর নদীটি পুনরুদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আব্দুল করিমের ভিডিও চিত্রে সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট। প্রাচীনকাল থেকে 80 দশকের শুরু পর্যন্ত ঢাকার মধ্যাঞ্চলের অন্যতম প্রধান নৌপথ ছিল নড়াই নদী। পূর্ব দিকের বালু নদী থেকে পশ্চিম দিকের তুরাগ পর্যন্ত বিস্তৃত ছিল নড়াইয়ের ধারা, আর মাঝের অংশটি হাতির ঝিল নামেই পরিচিত। তবে একেবারে পূর্ব দিকের অংশটি এখনো প্রবহমান এবং স্থানীয়ভাবে নড়াই নদী নামেই পরিচিত। রাজধানীর আফতাবনগর ও বনশ্রী এলাকার মধ্যবর্তী এই নদীটি বর্তমানে দখল দূষণে জর্জরিত। পয়ঃবর্জ্য ছাড়াও সব ধরনের ময়লা ফেলা হচ্ছে নদীর পানিতে। এটা দূষণমুক্ত হবে এবং এই জায়গার মশার উপদ্রবটা এই খালটার কারণেই বেশি। এটা যদি পরিষ্কার থাকতো তাহলে আমাদের এই কষ্টটা আর হতো না। আমাদের দাবি এখানে একটা ব্রিজ হবে এবং এই খালটা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে। এলাকায় তো প্রচুর মশা জ্বালায় তো আপনার থাকা দুষ্কর, যত্র ময়লা ফেলে, এর কোনো দেখার কেউই নেই। বাথরুমের পানি বলেন, তারপরে যত পানি আছে সব এখানে ফালাইতেছে। এগুলো যদি পয় নিষ্কাশন করে তারপরে যদি ফালাতো তাহলে পানিটা সুন্দর থাকতো এবং সবাই ভালো থাকতো। অবশ্যই সিটি কর্পোরেশন একটাই চাওয়া যেন মশামাছি এই বিষয় নিয়ে তার একটা উদ্যোগ নেই আর। তবে নদীর বর্তমান অবস্থার জন্য সংশ্লিষ্টদের দায়ী করছে আফতাবনগর হাউজিং সোসাইটি। সো এই খালটা কানেক্টেড একদিকে হাতির ঝিলে, আবার ডাউন স্ট্রিমে হচ্ছে একেবারেই পুরো গ্রামের মধ্যে। সো দুইটার মাঝে আফতাবনগর হাউজিং পড়েছে। সুতরাং দায়টা ভাই হাউজিং এর, এমনটা আমি আসলে স্বীকার করতে চাচ্ছি না। বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আমাদের যারা আছেন তাদেরকে অ্যাক্টিভ করাটা এবং এখানে সচেতন করাটা খুব গুরুত্বপূর্ণ। আর ওইখানে আরেকটা বড় সমস্যা কি, এটা 2 সিটি কর্পোরেশনের শেষ মাথার একটা বাফার জোনও আছে। অন্যায়গুলো আসলে রাতের আধারে যখন হয় তখন ধরাটা কঠিন হয়ে যায়। তা আমরা চেষ্টা করছি স্থানীয় লোকজনদেরকে নিয়ে আমরা এই জায়গাটাকে পরিচ্ছন্ন রাখতে এবং এটাকে রিকনজার্ভ করতে। সুষ্ঠু পরিকল্পনা ও স্থানীয়দের সম্পৃক্ততার মাধ্যমে ঐতিহ্যবাহী নড়াই নদীকে বাঁচানো সম্ভব বলে মনে করছেন পরিবেশবাদীরা। সৈয়দ মাদিহ অদিত, চ্যানেল আই, ঢাকা। বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ফ্যাসিবাদরা যেন মাথা চাড়াতে দিয়ে উঠতে না পারে সেজন্য একত্রে কাজ করতে হবে। যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করতে হবে। বৃহস্পতিবার শহরের আলাইপুর উপশহর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান, বাবুল চৌধুরী ও অন্যরা। আমি সবাইকে বলতে চাই, বাংলাদেশের সকল নেতা কর্মীদের কাছে আমার আহ্বান, যার যার এলাকায় আপনারা ঐক্যবদ্ধভাবে
এই ফ্যাসিস্টকে প্রতিহত করতে হবে। এই ফ্যাসিস্টরা যেন বাংলাদেশের মাটিতে আর কখনো স্থান না পায়। এই 17 বছর যারা আপনাদের উপর নিপীড়ন, নির্যাতন, অত্যাচার, অবৈধভাবে ক্ষমতায় এসেছে, ছিল আমাদের সংগ্রাম তাদের। পূর্ব ইরাকের কুত শহরের একটি হাইপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে 61 জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ভয়াবহ এই ঘটনায় 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরাক সরকার। এখনও ভবনের নিচে অনেকে চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। এবারে রয়েছে নিটোল টাটা বিশেষ সংবাদ। যুক্তরাজ্যে এক অভিনব প্রযুক্তির সাহায্যে 8টি সুস্থ শিশুর জন্ম হয়েছে। এই পরীক্ষামূলক পদ্ধতিতে 3 জনের ডিএনএ ব্যবহার করে মায়েদের থেকে সন্তানে বিরল ও মারাত্মক জিনগত রোগ ছড়ানো প্রতিরোধ করা হয়েছে। গবেষকরা বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন। এই প্রযুক্তি মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডারে আক্রান্ত মায়েদের জন্য আশার আলো নিয়ে এসেছে। এটা বিশ্বে প্রথমবারের মতো সফলভাবে প্রয়োগ করা হলো, যা চিকিৎসা বিজ্ঞানে একটি যুগান্তকারী অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। অংশী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা না করে টেলিকম টাওয়ার গাইডলাইনে কোনো পরিবর্তন আসবে না বলে আশ্বস্ত করেছেন নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ এমদাদুল বারী। সংস্কার, সক্ষমতা ও সহযোগিতার আহ্বান নিয়ে টেলিকম টাওয়ার কোম্পানিগুলোর জোট গঠন উপলক্ষে অনুষ্ঠানে তিনি বলেন, গাইডলাইনে থাকলেও টাওয়ার প্রতিষ্ঠানের কাছে বিটিএস হস্তান্তর করছে না মোবাইল অপারেটর। অনুষ্ঠানে টাওয়ার 4 কোম্পানির শীর্ষ কর্তারা এই খাতে সংকট ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তারা জানান, প্রত্যন্ত অঞ্চলে টাওয়ারগুলোতে বিদ্যুৎ প্রাপ্তি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সংবাদ শেষ করব ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। গোপালগঞ্জে চলমান কারফিউ শুক্রবার সকাল 11টা পর্যন্ত বহাল। 3 ঘন্টা বিরতি দিয়ে চলবে অনির্দিষ্টকাল। ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি। গোপালগঞ্জ পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে দীর্ঘ আলোচনা। ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন। সংবিধানের 116 অনুচ্ছেদের কারণে বিচার বিভাগে দ্বৈত শাসন চলছে বললেন প্রধান বিচারপতি। টেকসই স্বাধীনতা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারকে আন্তরিক হওয়ার তাগিদ। নির্বাচন বানচালের চক্রান্তকারীদের প্রশ্রয় না দিতে বিএনপির আহ্বান। মিডফোর্ড হত্যাকাণ্ডের দায় সরকারকে না দিয়ে বিএনপির উপর চাপানো হচ্ছে অভিযোগ। এবং অপরিকল্পিত উন্নয়ন ও শিল্পায়নে অপূরণীয় ক্ষতির শিকার প্রাণ প্রকৃতি। কার্যকর আইন প্রণয়ন ও বাস্তবায়নে বিশেষজ্ঞদের তাগিদ। প্রিয় দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channeline.online.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।